আমার দিদিকে আমি বললাম, দিদি তুমি বেশি পাগলামি করো না, আমার দেরি সহ্য হচ্ছে না, তুমি এখনই আমাকে সবকিছু দাও। আমার কথা শুনে দিদি রাজি হয়ে গেল। তারপর আমরা দুজনে শুরু করলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। দিদি আমাকে বলল, ছোট ভাই তুমি তাড়াতাড়ি করো, আমি আর পারছি না, মা বাবা দেখে ফেলবে। বন্ধুরা, আজকের গল্পটা আমি আর আমার দিদির, খুবই চমৎকার একটি গল্প, যে গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা ঘটনাটি প্রথম থেকে শুরু করি। আমার ভালোবাসার বন্ধুরা, আমার নাম মিম। আমি ঢাকা শহরে থাকি। আমার বয়স এখন মাত্র 20 বছর। কিন্তু আমার আমানত তখন থেকে লাফালাফি আর ছটফট করতে শুরু করেছিল, তাই আমি ঠিক করলাম আমার আমানতটাকে আমার ভাইয়ের হাতেই তুলে দিব। আমার জীবনে প্রথমবার যখন আমি আমার আমানত কাউকে দিয়েছিলাম, তখন আমি খুব ব্যথা পেয়েছিলাম। আসলে রিয়াদ ভাইজা আমার সত্যিকারের ভাই নন, তিনি আমার ছোট চাচার ছেলে। তবে রক্তের সম্পর্কে তিনি আমার আপন ভাইজের মতোই। আমার উচ্চতা 5 ফুট, আর আমার ভাইয়ের উচ্চতা পাসপোর্টের উপরে। তিনি আমার চাইতে 2 বছরের ছোট। তবে আমরা শহরেই থাকতাম। আমার চাচারা তাদের পরিবার নিয়ে গ্রামে থাকতেন। এবার রিয়াদ ভাইজা 12 ক্লাসে পড়েন। তাই আমার রিয়াদ ভাইজা এবার ছুটি কাটাতে আমাদের শহরে এসেছিলেন। রিয়াদ ভাইয়া যখন আমাদের বাড়িতে এলেন, আমার আব্বু আম্মু খুব খুশি হয়েছিলেন। আমার কোনো ভাই নেই বলে আব্বু রিয়াদ ভাইকে নিজের ছেলের মতোই মনে করতেন। রিয়াদ ভাই ছোট থেকেই দেখতে খুব সুন্দর আর তার শরীর বেশ ফিট। যেদিন তিনি আমাদের বাড়িতে এসেছিলেন আমি জিন্স আর টপ পরেছিলাম। ফিটিং এত টাইট ছিল যে ভাইজা আমাকে দেখে হা করে তাকিয়েছিলেন। সেদিন আমরা সবাই মিলে অনেক গল্প করলাম। আম্মু বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলেন। সবাই রিয়াদ ভাইয়াকে নিয়ে খুব আনন্দ করছিল। রিয়াদ ভাইজা রাতের বেলায় আব্বু আম্মুর সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। আমি ভেবেছিলাম হয়তো তিনি আমার ঘরে ঘুমাবে। কিন্তু আব্বু আম্মু রিয়াদ ভাইয়াকে নিয়ে তাদের নিজের কাছে ঘুমিয়ে পড়লেন। সকালে আমার রিয়াদ ভাইয়া একটু দেরিতে উঠলেন ঘুম থেকে। ততক্ষণে আব্বু ব্যাংকে চলে গেছেন। আর আম্মু আমাদের জন্য রান্না করছিলেন। আমি আমার রিয়াদ ভাইয়ের ঘরে চা নিয়ে গেলাম। সকালে আমি গোসল করে, মেকআপ করে ফিটিং এর সালোয়ার স্যুট পরে তৈরি হয়ে গিয়েছিলাম। আমাকে দেখে রিয়াদ ভাইজা খুব খুশি হয়ে গেলেন। হেসে বললেন, দিদি আজ তোমাকে তো খুব সুন্দর লাগছে। কার জন্য এত সেজেছ আপু? আমি হেসে বললাম, পাগল আর কার জন্য, বাড়িতে তো তুমি এসেছ। ভাইয়া মুচকি হেসে বললেন, আমার জন্য এত সাজগোজ কি দরকার, আমি কি তোমার বর নাকি? আমি হেসে বললাম, ভাইজা তুমি তো বোকার বোকাই থাকবে। তারপর তাকে চা দিয়ে সেখান থেকে চলে এলাম। 2 ঘন্টা পর আম্মু খাবার টেবিলে সাজিয়ে দিলেন। আর নিজে পাশের বাড়ির আন্টির বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর ভাইজা গোসল করে খেতে এলেন। আমি ডাইনিং টেবিলে তার জন্য অপেক্ষা করছিলাম। ইচ্ছে করেই চিনি নেই, যাতে ভাইয়ের নজর আমার দিকে আসে। রিয়াদ ভাইয়া প্রথমে আমার দিকে তাকালেন। আমি তাকে চোখ টিপে দিলাম। ভাইজা হেসে বললেন, দিদি তুমি এভাবে মেরো না, তাহলে লেগে যাবে। এরপর আমরা 2 ভাইবোন হেসে উঠলাম। আমার রিয়াদ ভাইয়া খাচ্ছেন আর আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাইজা গরুর দুধ খাবে? ভাইজা চারিদিকে তাকিয়ে বললেন, খেতে পারি, কিন্তু এখানে কোথায় আছে? আমি মুচকি হেসে বললাম, আমি তো সেই গরুর দুধের কথা বলছি না। রিয়াদ ভাইজা আমাকে একটু ধমকের সুরে বললেন, দিদি তুমি তো একদম বেহায় বেয়ারা হয়ে গেছ। কেউ কি নিজের ভাইয়ের সঙ্গে এমন কথা বলে? আমি হেসে বললাম, রিয়াদ ভাইজা। আমি হেসে বললাম, ভাইজা তুমি তো জানো আমাদের মাসি তার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করেছিলেন। আর তোমার মামাও তো তার চাচির সঙ্গে বিয়ে করেছেন। তারপর আমি ভাইজাকে অনুরোধ করতে লাগলাম, রিয়াদ ভাইজা মানো না, এত কষ্ট দিচ্ছ কেন? আমরা তো কাউকে মারছি না, যে পাপ হবে। একটু মজা করতে চাই, আমি তোমাকে অনেক মজা দেব। তুমি শুধু একবার হ্যাঁ বলো। সেদিন আমি ভাইয়াকে অনেক বোঝালাম, কিন্তু তিনি রাজি হলেন না। খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়লাম। দুপুরের পর আম্মু ও ফিরে এলেন। সন্ধ্যায় আমরা 3 জন, আম্মু, রিয়াদ ভাইজা আর আমি শহরে ঘুরতে বেরালাম। রমনা পার্কে গেলাম, হোটেলে খেতে গেলাম। সন্ধ্যায় আব্বু ও বাইরে থেকে খেয়ে বাসায় ফিরলেন। সবাই ক্লান্ত ছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আমি আব্বু আম্মুর কাছে জেদ করে ভাইয়াকে আমার ঘরে শুতে দিলাম। রাতে আমরা প্রায় 1-2-0-0টা পর্যন্ত গল্প করলাম। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইজা তোমার কোনো সেটিং আছে কিনা? থাকলেও আমাকে বলো। রিয়াদ ভাইজা বললেন, না দিদি এমন কিছু নেই, তুমি বোঝার চেষ্টা করছো না। আসলে আমিও তোমাকে যতটা পছন্দ করি, তুমি ততটাই পছন্দ করো।
তোমার আব্বু আমাকে ছেলের মতো মনে করেন। আমি যদি তোমার সঙ্গে এসব করি তাহলে তিনি খুব খারাপ ভাববেন। আরে ভাইজা, আমরা কি আব্বুকে বলবো নাকি? শুধু একটু মজা করতে চাই। ভাইজা বললেন, না দিদি, এটা তাহলে প্রতারণা হবে। আমি বাঁকা চোখে তাকিয়ে বললাম, ঠিক আছে, তুমি যদি তাহলে মজা করতে চাও তাহলে তুমি থাকো। তখন রিয়াদ ভাইয়া বললেন, না দিদি, তুমি বুড়ো মানলে। শূন্য, আমারও তো খেতে ইচ্ছে করে। আমি বললাম, তাহলে খেয়ে নাও। রিয়াদ ভাইয়া, তুমি এত ভয় পাচ্ছ কেন? সেই রাত থেকে রিয়াদ ভাইজা আমার সঙ্গে অনেক খোলামেলা হয়ে গেল। আমরা দুজনে মিলে অনেক দুষ্টামি আর মজার কথা বললাম, হাসতে খেলতে ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ আম্মুর ঘর থেকে কিছু আওয়াজ ভেসে এলো। আমি ভাইয়াকে বললাম, চলো ভাইয়া, দেখে আছি। কোথাও আমার ঝগড়া শুরু হয়নি তো? আমাকে ভাইজা জিজ্ঞেস করলেন, কিসের ঝগড়া? আমি বললাম, কখনো কখনো আব্বু মদ খেয়ে বাসায় ফেরলে আম্মু তাকে অনেক বকেন। ভাইয়া বলেন, না দিদি, তোমার ভুল হচ্ছে। কোনো আওয়াজ নেই, কিন্তু তখনই আম্মুর চিৎকার শোনা গেল। হ্যাঁ, আওয়াজ তো আসছে, চলো দেখে আসি কোথাও আমাদের সাহায্যের দরকার হয় কিনা। আমি তো আম্মুর চিৎকার শুনে বুঝে গিয়েছিলাম কি চলছে, তবুও মজা নিতে ভাইজাকে নিয়ে গেলাম। আম্মুর ঘরে পৌঁছে দেখলাম দরজা বন্ধ। জানালা দিয়ে উকি দিলাম, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। তবে আম্মুর গলা শোনা যাচ্ছিল, আস্তে কাজ করো। তারপর আবার চিৎকার। আমরা বুঝে গেলাম কি হচ্ছে। হঠাৎ আব্বু লাইট জ্বালিয়ে দিলেন। ভেতরের দৃশ্য দেখে আমাদের শ্বাস আটকে গেল। ভাইজা সেখান থেকে চলে যেতে চাইলেন, কিন্তু আমি তার হাত ধরে আটকে দিলাম। আম্মু আব্বুকে বলছিলেন, এখনো তো মাত্র 5 মিনিট হলো, আর তুমি এখনই ক্লান্ত। এরপর আমরা দুজনে মুচকি হেসে ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকে এই ভাইজা বললেন, তুমি তো বেশ চালাক দিদি। আমি বললাম, এতে চালাকি কি আছে? এসব থেকেই তো আমরা এসেছি। এই যে আমি এগুলো উপভোগ করি, এটা তো কোনো খারাপ কাজ নয়। ভাইয়া লজ্জা পেয়ে বললেন, দিদি, আমারও একটু খিদে পেয়েছে, একটু দুধ পাওয়া যাবে? আমি তার মজা নিয়ে বললাম, তাহলে এখন খেতে চাও? পাগল, আমি তো রক্তের সম্পর্কে তোমার দিদি, আর তুমি আমার দিদির সঙ্গে এমন কথা বলছো? আমার এই মজায় ভাইয়া লজ্জায় পড়ে গেল। আমি জোরে হাসতে লাগলাম। ভাইজা বললেন, দিদি, তুমি তো সব সময় আমাকে ভয় দেখাও। আমি বললাম, আচ্ছা, এই নাও, খেয়ে নাও। নাকি কোনো শুভ মুহূর্ত বের করতে হবে? সেদিন ভাইয়া খুব লজ্জা আর দুঃখ পেয়েছিলেন, আর খাননি। আমি ভাবলাম, এবার আমাকে কিছু করতে হবে। আমি নিজের হাতে তাকে খাওয়াতে শুরু করলাম। তখন বুঝলাম ভাইজা কতটা ক্ষুধার্ত ছিলেন। তিনি আধা ঘন্টা ধরে একটানা খেতে লাগলেন। তাকে দেখে আমার আনন্দের সীমা ছিল না। সত্যি বলতে আমারও তো শরীর পানি বেড়ে গিয়েছিল। আধ ঘন্টা পর ভাইজা বললেন, বাস দিদি, আর পারছি না, আজ খেয়ে সত্যি মজা পেলাম। এমন মিষ্টি দুধ আমি আগে কখনো খাইনি। আমি বললাম, তাই তো বলছিলাম ভাইজা, তোমার দিদির সুবিধে নিতে চাইলে নিয়ে নাও। এমন দিদি সবাই পায় না। তারপর বললাম, এবার আমাকে ঘুরার সবারই করাও। ভাইজা বলেন, দিদি, সওয়ারি তো করিয়ে দেব, কিন্তু ভয় হচ্ছে 9 মাস পর তোমার কল ভরে না যায়। এমন কথা শুনে আমি তো মনমরা হয়ে গেলাম। বললাম, ভাইজা, তুমি তো খুবই ভীত। কিছু হবে না, যা হবে পরে দেখা যাবে। আমি অনেক বোঝালাম, কিন্তু তিনি রাজি হলেন না। বললেন, না দিদি, কিছু ভুল হয়ে গেলে সামলাতে পারবো না। অনেক ভেবে আমি বললাম, ঠিক আছে, আমি আম্মুর ঘর থেকে ওটা নিয়ে আসি। তাহলে তো হবে, তাই না? তা শুনে ভাইজা আরো ভয় পেয়ে গেলেন। বললেন, পাগল হয়েছ? এত রাতে আব্বু আম্মুর ঘরে যাবে, ভয় লাগে না? আমি যেতে চাচ্ছিলাম, ভাইজা আমার হাত ধরে আটকে দিলেন। বললেন, না দিদি, কাল বাজার থেকে নিয়ে আসব। আব্বু আম্মু জেগে গেলে বড় সমস্যা হয়ে যাবে, আজ একটু থাকো। আমি একটু কান্না সুরে বললাম, না ভাইজা, তুমি বোঝো না, আমি আর সহ্য করতে পারছি না। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ভাইজা আমাকে অনেক বোঝালেন। রাতও অনেক হয়ে গিয়েছিল। কখন ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না। সকালে ভাইজা সব সময়ের মতো দেরিতে উঠলেন। আমি তাড়াতাড়ি উঠে আম্মুর কাজে হাত লাগালাম। আব্বু 9টার মধ্যে ব্যাংকে চলে গেলেন। আমি সকালে গোসল করে ভাইয়ার ঘরে চা নিয়ে গেলাম। ভাইজা ফোন চালাচ্ছিলেন আর চায়ের জন্য অপেক্ষা করছিলেন। আমাকে দেখে মুচকি হাসলেন, কারণ রাতের কথা মনে পড়ে গিয়েছিল ভাইয়ার। আমিও মুচকি হাসলাম। জিজ্ঞেস করলাম, কি খাবে, চা না দুধ? ভাইজা হেসে বললেন, না দিদি, দয়া করো। সকালে চা শুধু, রাতের দুধ এখনো ঠিকমতো হজম হয়নি। আমি হেসে বললাম, হজম শক্তি তো বড্ড দুর্বল তোমার। ভাইয়াকে চা দিয়ে আম্মুর কাছে রান্নাঘরে ফিরে গেলাম। রিয়াদ ভাইজা চা খেয়ে গোসল করে টিভি দেখতে বসলেন। আম্মু রান্না শেষ করে বিশ্রাম নিলেন। কিন্তু আমার মনের মধ্যে এতটাই চিন্তা ঘুরছিল, এবার বাজারে যেতে হবে।
তাই আমি আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। প্রথমে ভাইয়াকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আম্মু তাকে আটকে দিলেন, কারণ তাকে ফ্যান পরিষ্কার করাতে হবে। আম্মুর হাতে ফ্যান পর্যন্ত পৌঁছায় না। তাই আমাকে একাই বাজারে যেতে হলো। বাজারে পৌঁছে প্রথমে ফল আর সবজি কিনলাম। আমুল দর্জিকে একটা স্যুট সেলাই করতে দিয়েছিলেন, সেটাও নিয়ে নিলাম। তারপর সোজা মেডিকেল স্টোরে চলে গেলাম। দোকানে ঢোকার আগে দোপাট্টা দিয়ে মুখ ঢেকে নিলাম, যাতে কোনো ঝামেলা না হয়। ভেতরে ঢুকে আমি চকলেটের গন্ধওয়ালা চাইলাম। কেন আমি চকলেটের গন্ধ খুব পছন্দ করি। মেডিকেলের ভাইয়া প্রথমে আমার দিকে তাকালেন, তারপর কিছু না বলে দিয়ে দিলেন। এরপর ভাবলাম ভাইদের জন্য কিছু গুলি কিনে নিই। দেখে মনে হচ্ছিল তার এটা লাগতে পারে, কিন্তু জানি না কেন তিনি আমাকে গলি দিতে চাইলেন না। আমি আর বেশি কথা না বলে চকলেট ফ্লেভারেরটা নিয়ে চলে এলাম। ভাবলাম হয়তো তাদের কাছে নেই, তাই আরেকটা মেডিকেল স্টোরে গেলাম, কিন্তু সেখানেও পেলাম না। তখন আমার মাথায় ঢুকলো এভাবে আমি। তাই করিমকে ফোন করলাম। করিম আমার সঙ্গে 1-2 ক্লাসে পড়ত। সে আমার উপর অনলাইন মারত, কিন্তু তখন আমার এসব আগ্রহ ছিল না। তাকে শুধু বন্ধু হিসেবে রেখেছিলাম। করিমের বড় ভাইজের এখানে একটা মেডিকেল স্টোর আছে, তবে করিম এখন দিল্লি চলে গেছে। করিমকে ফোন করতে প্রথমে সে আমাকে চিনতে পারল না, পরে চিনল। আমি যখন ট্যাবলেটের কথা বললাম, সে অবাক হয়ে বলল, আরে মিম, তোমার বিয়ে কবে হলো? আমাকে তো বিয়েতে ডাকলেই না। আমি হেসে বললাম, না নয়, এখনো অবিবাহিত আছি। করিম বলল, ও তাহলে কার জন্য বলি নিচ্ছ? আমার মনে হচ্ছে তুমি আজকাল অনেক বদলে গেছ। আগে তো বেশি কথা বলতে না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। করিম সবসময় মজা করে, আমার সঙ্গে মজা নিতেও কোনো কার্পণ্য করে না। একদিন তাকে ধমকে বলেছিলাম, এবার ছাড়ো, তাড়াতাড়ি ট্যাবলেটের ব্যবস্থা করো। করিম বলল, তুমি আমাদের স্টোরে চলে যাও, আমি ভাইয়াকে ফোন করে দেব, নামটা বলে দিও। আমি দোকানে পৌঁছাতেই দেখলাম তার ভাই নেই। একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমাকে দেখে জিজ্ঞাসা করল, না আপনার নাম কি মিম? আমি মাথা নেড়ে হা বললাম। সে কিছু না বলে একটা প্যাকেট দিয়ে দিল। টাকা ও নিল না। কাজ শেষ করে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি পৌঁছাতে দুপুর 2টা বেজে গেল। দেখলাম ভাইজা তার জিনিসপত্র গুছিয়ে ফেলছেন, বাড়ি ফিরতে চলেছেন। আবু আজ ব্যাংক থেকে তাড়াতাড়ি ফিরেছেন। আম্মু ছিলেন। এসব দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? ভাইজা কোথায় যাচ্ছেন? আম্মু বললেন, চাচার ফোন এসেছিল। রাতের চাচার সিডি থেকে পড়ে গেছেন, পা পৌঁছলে পড়ে গেছেন। বাড়ির সামলানোর কেউ নেই, ক্ষেতের কাজও বেড়ে গেছে, তাই রিয়াদকে ফিরতে হবে। এটা শুনে আমি খুব মন খারাপ করলাম। আমাদের সব প্ল্যান ভেঙে যাচ্ছে, আমার সব আশা ভরসা মাটি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ভাইজের ঘরে গেলাম। তিনি জিনিস গোছাচ্ছিলেন। রাগে তার জিনিস সরিয়ে দিয়ে ধমকাতে শুরু করলাম। ভাইয়া বলেন, দিদি দেখো আমি কি করতে পারি, আমারও এখানে থাকতে খুব ইচ্ছে ছিল, কিন্তু আম্মুর শরীর খারাপ, আমাকে যেতেই হবে। আমি বললাম, তাহলে আমার কি হবে? কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। দেখো আমি আজ সব জিনিসও এনে ফেলেছি। আচ্ছা তুমি আজ থেকে যাও, কাল চলে যেও। তখন চাচার আবার ফোন এলো। তিনি বললেন, যদি পারিস তোর মিম দিদিকেও সঙ্গে নিয়ে আয়, আমি ওর আব্বুর সঙ্গে কথা বলে নেব। মিমের যদি পড়াশোনা না চলে, মিম তাহলে আমাদের বাড়ির কাজে 4-5 দিন আমাদেরকে সাহায্য করতে পারবে। তাই একবার মিমের সঙ্গে কথা বলে দেখ। ফোনটা স্পিকারে ছিল। চাচার মুখে এমন কথা শুনে আমার খুশির কোনো সীমা ছিল না। আমি তৎক্ষণাৎ বাইরে এসে আব্বুকে বললাম, তিনি আমাকে বারণ করলেন না। তারপর আমি ভাইয়ার সঙ্গে গ্রামে যাওয়ার জন্য তৈরি হলাম। আব্বু আমাদের রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে এলেন। রাস্তায় ভাইজা জিনিসপত্র নিয়ে খেলতে লাগলেন, খাওয়ার জেদ করতে শুরু করলেন। কিন্তু ট্রেনে যাত্রী অনেক ছিল। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার ঘনিয়ে এসেছিল। চাচা আর চাচি দুজনেই দরজায় বসে আমাদের অপেক্ষায় ছিলেন। আমাদের দেখে তারা খুব খুশি হলেন। চাচা আগে থেকেই খাবার বানিয়ে রেখেছিলেন। আমরা গিয়ে এই প্রথমে খেয়ে নিলাম। তারপর গোসল করে একটু গল্প করলাম। চাচা আর ভাইজা বাইরে শুলেন। আমি চাচির কাছে শুয়ে পড়লাম। সকাল হতে আমি সবার জন্য চা করে দিলাম। চাচির পায়ে একটু মালিশও করে দিলাম। ভাইজা আজও সব সময় মতো দেরিতে উঠলেন। তৎক্ষণাৎ চাচা চলে গেছেন। আমি রান্নাঘরে খাবার বানাতে লাগলাম, সবজি কাটছিলাম। তখন ভাইয়া ও চা নাস্তা করে আমাকে সাহায্য করতে এলেন।
গরমে আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমাকে ঘামে ভেজা দেখে ভাইজা বললেন, কেমন আছো দিদি, মনে হচ্ছে তোমার গরমটা আজ বেরোচ্ছে। আমি একটু ন্যাকামি করে বললাম, তোমার থেকে তো কিছু হয় না দিদি, আজ শুধু তৈরি থাকো, সন্ধ্যায় আমরা খেতে যাব। তারপর দেখো আমি কি করি, তোমাকে কাঁদিয়ে না ছাড়লে আমার নাম বদলে দিও। আমি হেসে বললাম, এবার বন্ধ করো ভাইজা, এত ফেলো না। কিন্তু আমি ভেতরে ভেতরে খুশি হচ্ছিলাম। এখন শুধু সন্ধ্যার অপেক্ষায় করতে লাগলাম। আমি তাড়াতাড়ি খাবার বানিয়ে চাচিকে খাইয়ে দিলাম। আমরা একসঙ্গে খেলাম। দুপুরের মধ্যে চাচাও খেতে থেকে ফিরলেন। তিনি গোসল করার সময় আমি তাকে খাবার দিলাম। এরপর আমি গোসল করে তৈরি হতে লাগলাম। লাল রঙের স্যুট পরলাম, একটু মেকআপ করলাম, পারফিউমও লাগালাম, আর চুল খোপা করে বাঁধলাম যাতে নষ্ট না হয়। দুপুরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। বিকেল 5টা নাগাদ ঘুম থেকে উঠলাম। আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। আমি চা বানালাম, সবাই খেলো। তখন চাচা খেতে যাওয়ার জন্য তৈরি হলেন। কারণ আখের ফসল থেকে পেকে গেছে, খেতে যেন কোনো বুনো যন্ত্রণা ঢুকে, তাই পাহারা দিতে হয়। কিন্তু আজ ভাইজা আগে চাচাকে বলে দিয়েছেন, আব্বু আজ আমি আর দিদি খেতে যাব। এই সুযোগে দিদিকে একটু ঘুরিয়ে আনব। 2-3 দিন ধরে সে বাড়িতে আছে। চাচা রাজি হয়ে গেলেন। ভাইজা বাইক বের করলেন। আমরা দুজনে ক্ষেতের দিকে রওনা দিলাম। আমি আগে থেকেই ঘুম ভাড়া নিয়ে নিয়েছিলাম। ভাইয়াকে চায়ের সঙ্গে গলিও দিয়ে দিয়েছিলাম। খেতে পৌঁছে ভাইজা আমাকে আখের গাছের মাঝে নিয়ে গেল, যাতে কেউ দেখতে না পায়। সেখানে তিনি কয়েকটা আখ কেটে জায়গা পরিষ্কার করলেন, আর একটা খাটিয়া এনে রাখলেন। সন্ধ্যার আবহাওয়া ছিল, ঠান্ডার আবহাওয়া বইছিল। আজ প্রথমবার আমার একটু ঘাবড়ে যাওয়ার মতো লাগছিল। তখন ভাইয়া বললেন, দিদি তাড়াতাড়ি ঝুঁকে পড়ো, জানি না আজ আমার কি হয়েছে, মনে হচ্ছে আজ ওষুধ না পেলে আমি মরে যাব। এরপর ভাইজা আমাকে ক্ষেতের মধ্যেই আখের রস খাওয়ালেন। আমি খেতে চাইনি, কিন্তু তিনি জোর করে খাইয়ে দিলেন। কিন্তু আমি 1 ঘন্টা ধরে আখের স্বাদ নিলাম। আমার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, তবু মুচকি হাসছিলাম। আমার আর সেই ছিল না। আমি ভাইয়াকে বললাম, বাস ভাইয়া, আজকের মতো এতটুকুই, আমার পেট ভরে গেছে। ভাইয়া থেমে গেল। আমরা 1 ঘন্টা সেখানেই বিশ্রাম নিলাম। অনেক লেট হয়ে গিয়েছিল, অন্ধকারও নেমে এসেছিল। ভাইজা বললেন, চলো দিদি, এবার বাড়ি যাওয়ার দরকার, কোথাও আব্বু চিন্তা না করেন। কিন্তু সত্যি বলতে আমি দাঁড়াতেও পারছিলাম না। ভাইজা আমাকে তুলে বাইকে বসিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে প্রথমে আমরা গোসল করলাম, তারপর ভাইজা খাবার বানালেন। আমি শুধু রান্নাঘরে বসেছিলাম। আমার সারা শরীরে গরম আজ বেরিয়ে গিয়েছিল। ভাইজা আমার পুরো মজা নিচ্ছিল, বারবার বলছিলেন, কি হলো দিদি, একদিনেই অঞ্চার হয়ে গেলে। সন্ধ্যায় খাওয়ার পর আমি ভাইয়ের কাছে ব্যথার ওষুধ আনলাম। সেটা খেয়ে তবে ঘুম এলো। পরের 5-6 দিন আমি ভাইয়াকে কাছে ঘেঁষতে দিলাম না, কিন্তু তিনি সব সময় আমাকে খোঁচা দিয়ে যাচ্ছিলেন, চলো দিদি, আখের খেতে যাই। আমি শুধু মুচকি হেসে থাকতাম। সত্যি বলতে এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কারণ সত্যিই বেশি দিন লুকিয়ে রাখা যায় না। একদিন আমি আর ভাইজা বাড়িতে মুহূর্তে তৈরি করছিলাম। আমাদের দুর্ভাগ্য, চাচি আমাদের দেখে ফেললেন। আর চাচি আমাদের খুব বকলেন, ভাইয়াকে চাচা মারলেন। তারা আমার আম্মু আব্বুকে গ্রামে ডেকে আনলেন। আমাদের জিজ্ঞেস করলেন, আমরা সব সত্যি বলে দিলাম। গত 1 মাস ধরে আমরা এসব করছি। আমরা অনেক ক্ষমা চাইলাম, বললাম আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। কিন্তু আম্মু আব্বু আর চাচা চাচি মিলে ঠিক করলেন আমাদের বিয়ে দেবে, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের বিয়েতে বেশি সময় হয়নি, এছাড়া আর কোনো উপায় ছিল না। পরে আমাদের বিয়ে হয়ে গেল। আমাদের দিনকাল খুবই ভালো কাটছিল, আর আমরা দুজন প্রতি রাতে এত মজা করতাম যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমাদের 2টি বাবু হলো। আমাদের সংসার খুব সুখের কাজ ছিল। তো কলিজার বন্ধুরা, আমার আর আমার দিদির গল্প আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, প্লিজ। তো আমার কলিজার বন্ধুরা, তোমাদের কারো যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে নয়, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আমি চেষ্টা করব তোমাদের সেই গল্প আমার কলিজার বন্ধুদের মাঝে তুলে ধরার। তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়ে এসেছো, আশা করি আমাকে আগামী দিনগুলোতে আরও বেশি সাপোর্ট করবে। তাহলে আমার কলিজার বন্ধুরা, তোমরা ভালো থেকো।